আয় ব্যয়ের হিসাব মেলাতে গরিবের হিমশিম দশা, দারিদ্র্য কমাতে সঠিক পথে নেই বাংলাদেশ বলছেন বিশ্লেষকরা। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন প্রায় 6.5 লাখ কোটি টাকা, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য প্রকাশ। টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দর গেটে শ্রমিকদের অবরোধ, সরকারকে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম দশায় দেশের গরিব মানুষ। চাহিদা মতো খাবার নেই, তৈরি হচ্ছে না কর্মসংস্থান, সব মিলিয়ে শঙ্কা বাড়ছেই। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে সামাজিক সুরক্ষা কর্মসূচিও যেন ধনীদের জন্য, সিংহভাগই যাচ্ছে তাদের পেটেই। বিশ্লেষকরা বলছেন দারিদ্র্য কমানোর ক্ষেত্রে সঠিক পথে নেই বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ধনী গরিবের আয় বৈষম্যের ধারা অব্যাহত থাকার পাশাপাশি এখনো বেরিয়ে চলেছে দারিদ্র্যের হার। বাংলাদেশের দারিদ্র্য ও বৈষম্য নিয়ে বিশ্বব্যাংক প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে সেই ভয়াবহ চিত্র, যেখানে বলা হয়েছে দারিদ্র্যের হার কয়েক দশক ধরে কমার পর 4 বছর ধরে বাড়ছে। এই ধারা অব্যাহত থাকলে চলতি বছরে তা বেড়ে হতে পারে 21%-এরও বেশি। অর্থাৎ 2025 সালের শেষে 3,60,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। চলমান এই ধারা সবচেয়ে বেশি আঘাত করছে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সংসারে, যেখানে আয়ের সঙ্গে ব্যয় মেলে না। মানসম্পন্ন পুষ্টিকর খাবার যাদের কাছে স্বপ্নের মতো। আয় হয় আমার 300 টাকা, আমার খরচ লাগে 500 টাকা। এই কোরবানিতে খাই আর এই কোরবানিতে গরুর মাংস সারা বছরও কিনি না। বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অব্যবস্থাপনার চিত্র, যেখানে দেখানো হয় 2022 সালে সবচেয়ে দরিদ্র 20% পরিবারের মাত্র অর্ধেক এসব সামাজিক সহায়তা পেয়েছে। বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে সরকারি ব্যয়ের পরিমাণ বেড়েছে ঠিকই, তবে উপকারভোগী নির্বাচনের দুর্বলতার কারণে এর সঠিক প্রভাব খর্ব হচ্ছে। এর কারণ ধনীরা এর সুবিধা বেশি পাচ্ছে, বঞ্চিত হচ্ছে গরিব শ্রেণীর মানুষ, যার কিছুটা বাস্তব চিত্র লক্ষ্য করা গেছে রাজধানীর ভাষানটেকের বস্তিবাসীর বক্তব্যে। আয় ঠিকই কানে শুনি কিছু পাই না, আয় কানে শুনি এত তো পাই না, কিছু পাই না বাবা। রেশন কার্ড উঠাইতে পারি না, পয়সা না বাস এইবার পাইনি, সবসময় পাইছি 3 মাস পরে পরে, এইবার পাইনি। দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি না হওয়া, চাকরি হারানো, উচ্চ মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধি না পাওয়ার মতো বিষয়গুলো দারিদ্র্যের হার বৃদ্ধির কারণ বলছে বিশ্বব্যাংক। এমন বাস্তবতায় নতুন কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্য নিয়ে উদ্বেগ সাধারণ মানুষের কণ্ঠে। সবাই হয়তো সেই পরিমাণে যোগ্যতা থাকে না, তারপর যার যার যোগ্যতা অনুযায়ী ন্যূনতম চাকরিটুকু আসলে আমরা প্রত্যাশা করতে পারি না। বেচা কিনা খুবই খারাপ, জিনিসের দাম বেশি, এই সময়টা মানুষের ইনকামও নাই গা, এরকম একটা পরিস্থিতি হয়েছে, মানুষ চলাটাই বড় কষ্ট হয়ে যাইতেছে। 500 টাকা ইনকাম করলে পরে চাল কিনতে গেলে শেষ। আর আমরা আসলে এক্সপেক্ট করছিলাম আস্তে আস্তে হয়তো জিনিস ডে বাই ডে দাম কমবে, বাট আসলে এটা এক্সপেক্টেড বাইরে, সবকিছু আসলে মানে কমতেছে না। দারিদ্র্যের হার বৃদ্ধির প্রসঙ্গে এই অর্থনীতিবিদ বলেন 2022 থেকে 2025 সাল দারিদ্র্য কমাতে সঠিক পথে হাঁটেনি বাংলাদেশ। এমন পরিস্থিতিতে টেকসই দারিদ্র্য বিমোচনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। এটা হচ্ছে যে গত ধরেন 3 বছরে বা 4 বছরে এটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়েছে, তার মানে কমে নাই। এবং এই যে গত 1 বছরে কমার কোনো ব্যাপার নেই, অ্যাকচুয়ালি দারিদ্র্য কমে নাই, কর্মসংস্থানও কিন্তু আপনার স্থবির একটা আছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে 2050 সালে 1.30 কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে যে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, এই ভয়াবহতা ঠেকাতে নিজেদের প্রস্তুতির পাশাপাশি উন্নত দেশগুলোর প্রতি চাপ বাড়ানোর কথা বলছেন বিশ্লেষকরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ এখন প্রায় 6.5 লাখ কোটি টাকা, অর্থাৎ বিতরণকৃত ঋণের 36%ই খেলাপিতে পরিণত হয়েছে, যা 25 বছরের মধ্যে সর্বোচ্চ। সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। 3 মাস অন্তর ব্যাংকিং খাতের খেলাপির তথ্য দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু গত মার্চের পর সেই তথ্য আর প্রকাশ করেনি সংস্থাটি। দীর্ঘ 6 মাস অপেক্ষার পর বুধবার প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা যায়
সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 35.73%। অর্থাৎ ব্যাংকিং খাতে 3 ভাগের 1 ভাগ ঋণই এখন খেলাপিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সর্বোত্তম নীতিতে আমরা যে পলিসিটা গ্রহণ করেছি, যেটা হচ্ছে এই পলিসির ইফেক্টটাও এখানের মধ্যে আছে, যার ফলে এই সব মিলিয়ে আমাদের যে এই ঋণ শ্রেণীকরণের হারটা অনেক বৃদ্ধি পেয়েছে। এর আগে 2024 সালে সেপ্টেম্বর শেষে খেলাপি ছিল 2,84,977 কোটি টাকা, যা সে সময়কার মোট বিতরণ করা ঋণের 17%। বছর ব্যবধানে যা 3 গুণ বেড়েছে। রাইট অফ পুনর্তফসিলকৃত ঋণ ও আদালতে আটকে থাকা ঋণসহ দুর্দশাগ্রস্ত সম্পদের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, নতুন করে যেন খেলাপি আর না হয় সেক্ষেত্রে ব্যাংকগুলোকে ভূমিকা নিতে হবে। এছাড়া খেলাপিদের জামানত জব্দ করে তা লিকুইড করে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার পরামর্শ দেন তারা। বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থাটি নিয়েছে, যে যাদের ঋণ খেলাপিগুলো হয়েছে তাদের ঋণ যে রিশিডিউলিং করা, যে 10 বছর মেয়াদে তাদের যে সুযোগ দেয়া, প্রতি বছর 2% যদি তারা ঋণ পরিশোধ করে তাহলে এই ঋণগুলোকে আবার স্বাভাবিক ঋণে পরিণত করা, এটাও কিন্তু বুমেরাং হতে পারে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত খেলাপির মধ্যে প্রভিশন ও সুদ বাদ দিলে নিট খেলাপি 4,15,000 কোটি টাকা। মিনা ফিরদাউস, নিউজ 24, ঢাকা। ঢাকার পুঁজিবাজারের পর এবার ডিজিটাল যুগে প্রবেশ করলো দেশের আর এক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সকালে রাজধানী নিকুঞ্জ ডিএসসি টাওয়ারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা বলেন, এর ফলে সিএসসিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি কাজের গতিশীলতা বাড়বে। চিঠি ফাইলপত্রের মাধ্যমে যোগাযোগ বাদ দিয়ে 2024 সালে পেপারলেস স্টক এক্সচেঞ্জ হিসেবে প্রথম যাত্রা শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। এবার এই যাত্রায় যুক্ত হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সিএসই অনবোর্ডিং ও রেগুলেটরি সাবমিশন মডিউল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, স্মার্ট সাবমিশন সিস্টেমের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানির কমপ্লায়েন্স নিশ্চিত হবে। একই সাথে রিয়েল টাইম ডেটা, কেন্দ্রীভূত তথ্য ভান্ডার, অটোমেটেড ডেটা আর্কাইভ থাকবে, যা খরচ ও সময় বাঁচাবে। হার্ড কপি তো আজকে এই সমস্যাটার আমরা সমাধান করলাম। আজকে থেকে আর কাস্টমারকে তাদের প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন হোক অথবা যে রেগুলেটরি রিপোর্টিং, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড আদার ডকুমেন্টস সাবমিট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমাদের যে হার্ড কপি সাবমিশনটা পুরোপুরি এলিমিনেটেড হলো। খাত সংশ্লিষ্টরা বলছেন, স্মার্ট সাবমিশন সিস্টেম তথ্যগত সুরক্ষা নিশ্চিত করবে, যা পুঁজিবাজারের কারসাজি যে কোনো অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে। স্মার্ট পুঁজিবাজারের পথে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল বলেও মনে করেন তারা। একটা দেশের যে কর্পোরেট কালচার এবং কর্পোরেট এন্টিটির যে ভেরি এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সকে নিয়ে আমরা যারা ধারক এবং বাহক, আমরা মনে করি যে ভবিষ্যতের জন্য কর্পোরেট কালচার ক্রিয়েট করতে, কর্পোরেট এন্টিটি এই কনসেপ্টটাকে আরো এস্টাবলিশ করতে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেটা and reliable financial data, believable financial data, accountable financial data। তো এই জিনিসগুলোর জন্য যেটা দরকার, এই ডিজিটাল প্ল্যাটফর্মটা এক ধরনের জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সি এনশিওর করবে। এগুলো হচ্ছে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নির্ভর সফটওয়্যার চালুর আহ্বান জানান আলোচকরা। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরকে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বন্দর শ্রমিকরা। এতে বন্দরে পণ্য প্রবেশ বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধে 1 ঘন্টা পর সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। তবে দ্রুত এমন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের নিয়মরিং কন্টেনার টার্মিনাল, লালদিয়া চর ও পানগাঁও টার্মিনাল সহ বন্দরের স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। এই ধারাবাহিকতায় বুধবার সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তাদের সাথে যোগ দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। 1 ঘন্টা সড়ক অবরোধের পর পুলিশের অনুরোধে সরে যান তারা। অনেকদিন পর্যন্ত এনসিটিজে বিদেশি হাতে তুলে দিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে এই বর্তমান সরকার আবার নতুন করে লালদিয়াচর এবং পানগতারে আবার নতুন করে ওনার চুক্তি করলো। তারা আজকে বন্দর অবরোধ কর্মসূচি দিয়েছে। আমরা এটা আগে থেকে অবহিত আছি, আমরা মাঠে আছি এবং তাদের সাথে আমরা নেগোসিয়েশন করেছি, বারবার কথা বলেছি
তাদেরকে বুঝিয়েছি, কারণ তারা বন্দরের ভালো চায়, প্রকৃতপক্ষে বাংলাদেশকে তারা ভালোবাসে, বাংলাদেশের উন্নয়ন চায়। অবশ্য বন্দর ইজারার সিদ্ধান্ত থেকে সরে না গেলে আরো কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। বন্দর দেশে বিদেশে কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না, বন্দরের যথেষ্ট দক্ষ শ্রমিক আছে। এই অবরোধের পরেও যে তারা অগ্রসর হতে চায়, তাইলে আগামী 5ই ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব। নিয়মরিং টার্মিনাল নিয়ে মামলা চলমান থাকা সত্ত্বেও আদালতের নির্দেশনা মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। এমনকি লালদিয়াচর ও পানগাঁও টার্মিনাল নিয়ে যে চুক্তি হয়েছে তা অবিলম্বে বাতিলেরও দাবি আন্দোলনকারীদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। হুয়াওয়ে ও আইসিটি বিভাগের উদ্যোগে বুধবার রাজধানীতে বাংলাদেশ টেক কানেক্ট 2025-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটির প্রতিপাদ্য ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উৎকর্ষে সমৃদ্ধ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, প্রাণী সম্পদ খাতকে আরো উন্নত করতে প্রযুক্তিগত সহায়তা সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য প্রাণী সম্পদ সচিব আবু তাহের মোহাম্মদ জাবের। অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।